আরে তুমি জলপরীর কন্যা না? তোমাকে তো নদীর তলায় জলপরীর ঘরে দেখেছিলাম, কিন্তু তুমি এখানে বসে এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। কি আর বলবো দুঃখের কথা, আমি দুদিন যাবত মাকে জলের নিচে কোথাও খুঁজে পাচ্ছি না। এমনকি মা দুদিন ধরে ঘরেও ফিরছে না। তবে আবার মনে আছে মা শেষবার এই তীরের দিকে এসেছিল। আমার দিব্য শক্তি বলছে মাকে নিশ্চয়ই কোনো দুষ্ট লোক বন্দি করে নিয়ে গেছে। কি বলছো তুমি এসব? জলপরী গর্ভবতী? তবে তুমি কোনো চিন্তা করো না, সত্যি যদি কালু তোমার মাকে বন্দি করে রেখে থাকে, তবে আমি যে করেই হোক তোমার মাকে মুক্ত করে নিয়ে আসবই। হ্যাঁ গো, আজ কিন্তু বাজার না করলে চুলায় হাঁড়ি উঠবে না, এই বলে দিলাম। বলছি আজ ফেরার সময় বাজার করে আনবে কিন্তু। স্ত্রী গীতালির কথা শুনে বিনোদের মুখ শুকিয়ে যায়, আর সে গম্ভীর মুখেই জাল নিয়ে নদীর দিকে যেতে থাকে। বিনোদ একজন জেলে ছিল। বিনোদ তার স্ত্রী গীতালিকে নিয়ে রূপসা নদীর তীরে গোপালগঞ্জ গ্রামে থাকতো। কখন থেকে নদীতে জাল ফেলছি, কিন্তু একটা মাছও তো উঠলো না। মাছ না পেলে আমি বিক্রি করব কি? আর মাছ বিক্রি করতে না পারলে তো বাজারও করতে পারবো না। ওদিকে গিন্নি তো বললো ঘরে তো কিচ্ছুটি নেই। আমি এমন একটা স্বামী যে একমাত্র স্ত্রীকে দুবেলা ঠিকমতো খাওয়াতেও পারি না। এসব কথা বলে বিনোদ আবারও নদীতে জাল ফেলে, কিন্তু এত চেষ্টা করার পরেও বিনোদ কোনো মাছই পায় না। হায় ঈশ্বর, এটা কি হলো? আমি তো কোনো মাছই পেলাম না। আমি যখন আমার স্ত্রীর সামান্য ইচ্ছেটাও পূরণ করতে পেলাম না, তবে এ জীবন রেখে কি লাভ? আমি এসব অপারগতা নিয়ে আর বাঁচতে চাই না। এসব কথা বলে বিনোদ চোখের জল ফেলতে ফেলতে নদীতে লাফ দেয়। কিন্তু বিনোদ যখন চোখ খোলে তখন সে দেখে সে অনেক সুন্দর একটা ঘরে নরম বিছানায় শুয়ে আছে। এসব কি করে সম্ভব? এ আমি কোথায়? আমি তো আত্মহত্যা করার জন্য নদীতে লাফ দিয়েছিলাম, আর আমি এই জলের তলায় বা শ্বাস নিচ্ছি কি করে? অস্থির হয়েও না, তুমি এখন ঠিক আছো। আমি জাদু করে তোমার জলের তলায় শ্বাস নেওয়াচ্ছি, আর তুমি এখন আমার ঘরে আছো। আর এ ঘরে আমি আর আমার কন্যা থাকি। আমি তোমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি, কিন্তু তুমি আগে আমাকে এটা বলো তো, যে তুমি কেন আত্মহত্যা করতে গিয়েছিলে, বলো। এরপর বিনোদ তার সংসারের সব অশান্তি, দুঃখ, দুর্দশার কথা জলপরীকে বলে। আর এসব কথা শুনে জলপরী বলে, এসব তুমি কি বলছো? সামান্য অভাব অনটনে আর নিজের প্রতি ক্ষোভের জন্য তুমি এমন একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছিলে? শোনো, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। তবে তোমার অভাব অনটনের কথা শুনে আমার বড্ড খারাপ লেগেছে, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। এ কথা বলে জলপরী জাদু করে অনেক সোনার মুদ্রা নিয়ে আসে, আর সেসব সোনার মুদ্রা জলপরী বিনোদকে দেয়। এই সোনার মুদ্রাগুলো আমি তোমাকে দিলাম, এগুলোর সাহায্যে তুমি অনেক সুখী দিন কাটাতে পারবে। এবার তুমি চোখ বোঝো তো, আমি জাদু করে তোমায় তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এরপর বিনোদ চোখ বোঝে, আর চোখ মেলতেই দেখে বিনোদ তার বাড়িতে। এরপর বিনোদ জলপরীর দেয়া সোনার মুদ্রার সাহায্যে নিজের অনেক উন্নতি করে, অনেক বড় বাড়ি বানায়, স্ত্রীকে নিয়ে অনেক আরামায়েশে দিন কাটাতে শুরু করে। আর বিনোদের হঠাৎ এমন উন্নতি দেখে বিনোদের বন্ধু মাছ ব্যবসায়ী কালু খুবই অবাক হয়। আরে বিনোদ, এত সুন্দর বাড়ি তুই কবে করলি? বেশ কিছুদিন ধরে মাছ বেচতে বাজারে যে যাস না, তাই আমি নিজেই এলাম তোর খোঁজ খবর নিতে। তা তো আসবেই বন্ধু। আমার কাছে যে খুব অল্প টাকায় মাছ কিনতি আর নিজে চড়া দামে মাছ বিক্রি করতি, পরে সবকিছুই আমি জানতে পেরেছি। যাকগে, তুই যে বাড়ি বয়ে আমার খবর নিতে এসেছিস, আমি ভীষণ খুশি হয়েছি। যাক, ওসব কথা ভুলে যা তুই। এখন বল, এত বড় বাড়ি বানানোর টাকা কোথায় পেলি? আর এত আরামাইশ করেই বা চলছিস কি করে? এরপর বিনোদ কালুকে জলপরীর ব্যাপারে সব কথা বলে, আর এসব কথা শুনে তো কালুর ভীষণ লোভ হয়। কি কাণ্ড! আত্মহত্যা করতে গিয়ে কিনা জলপরীর খোঁজ পেয়ে গেলি, আর জলপরী তোকে আবার সোনার মোহরও দিল। সত্যি
জলপরি তোর কপাল খুলে দিল একেবারে। তবে থাক, এখন আমি যাই, ওদিকে অনেক কাজ পড়ে আছে। আর বাড়িতে গিয়ে কালু তো স্থির হয়ে বসতেই পারছিল না। না, এ কিছুতেই হতে পারে না। ওই বেটা বিনোদ একদিনে জলপরীকে ভুলিয়ে আমার থেকে বেশি ধনী হয়ে গেল, আর আমি কিনা সেসব গল্প চুপচাপ শুনলাম। না, যে করেই হোক আমাকে ওই বেটা বিনোদের থেকেও বেশি ধনী হতে হবে, আর জলপরীর সাহায্যেই আমিও ধনী হব। কিন্তু আমি জলপরীর কাছে যাব না, বরং জলপরীকেই আমার কাছে নিয়ে আসবো। এরপর কালু জলপরীকে তার কাছে নিয়ে আসার পরিকল্পনা করতে থাকে। আর সেই পরিকল্পনা অনুযায়ী কালু একটা জাল নিয়ে নদীর ধারে যায় আর বারবার নদীতে জাল ফেলতে থাকে। আর কালুর জালে মাছ না উঠলে হায় হায়, এবার কি হবে? একটা মাছও তো পেলাম না। এবার কি তবে আমিও আত্মহত্যা করব? আমিও যে খুবই অর্থ সংকটে আছি। জলের নিচ থেকে জলপরী কালুর এসব কথা শুনতে পায় আর কালুকে সাহায্য করার জন্য জলের উপরে ভেসে ওঠে। তখনই কালু জলপরীর উপর জাল ফেলে আর জলপরী কালুর জালে বন্দী হয়। হা 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 হা, অবশেষে আমার সব নাটক ও পরিকল্পনা সফল হলো। আমার জালে এখন এই গর্ভবতী জলপরী বন্দী। এবার এই জলপরীকে হাতিয়ার বানিয়ে আমি ধনী হব। শয়তান লোক, আমাকে ছেড়ে দে বলছি। আমি তোর দুঃখের কথা শুনতে পেয়ে তোকে সাহায্য করতে এসেছিলাম, আর তুই কিনা আমাকেই বন্দি করলি। দেখ, জাদু শক্তি দ্বারা হয়তো এখন আমি শ্বাস নিতে পারছি, কিন্তু জল ছাড়া আমি বেশি দিন বাঁচবো না। আর আমি না বাঁচলে আমার গর্ভের সন্তানটাও যে আর বাঁচবে না। তাই বলছি, তুই আমাকে ছেড়ে দে বলছি। চুপ কর গর্ভবতী জলপরী, তোকে ছেড়ে দেওয়ার জন্য কি আমি তোকে ধরেছি নাকি? তোকে এখন থেকে আমার কাছে এভাবেই বন্দি থাকতে হবে, আর আমার চাহিদা মতো সোনার মুদ্রা দিতে হবে, নয়তো তোকে আর তোর গর্ভের সন্তানকে আমি মেরে ফেলবো। এসব কথা বলে কালু জলপরীকে নিয়ে তার বাড়িতে যায় আর তার বাড়িতে জলপরীকে বন্দি করে রাখে। এদিকে জলপরীর কন্যা জলপরীকে জলের নিচে খুঁজে না পেয়ে নদীর কিনারে এসে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই সেই দিক দিয়ে বিনোদ যাচ্ছিল আর জলপরীর কন্যাকে দেখে তার কাছে যায়। আরে, তুমি জলপরীর কন্যা না? তোমাকে তো নদীর তলায় জলপরীর ঘরে দেখেছিলাম, কিন্তু তুমি এখানে বসে এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। কি আর বলবো দুঃখের কথা, আমি দুদিন যাবত মাকে জলের নিচে কোথাও খুঁজে পাচ্ছি না। এমনকি মা দুদিন ধরে ঘরেও ফিরছে না। তবে আবার মনে আছে, মা শেষবার এই তীরের দিকে এসেছিল। আমার দিব্য শক্তি বলছে মাকে নিশ্চয়ই কোনো দুষ্ট লোক বন্দি করে নিয়ে গেছে। কিন্তু তোমার মাকে কে বন্দি করবে? তোমরা জলপরীরা যে এই নদীতে থাকো তা তো আমি ছাড়া আর কেউ জানে না। আর এই ব্যাপারে শুধু আমি আমার বন্ধু কালুকে বলেছিলাম। তবে কালুই কি তোমার মাকে বন্দি করে নিয়ে গেছে? হতেও পারে, কারণ কালু তো ভীষণ লোভী। কি কি বলছো তুমি? যে আমার মাকে বন্দি করেছে তাকে তুমি চেনো? দয়া করে তবে তুমি আমার মাকে মুক্ত করো। আমার মা যে গর্ভবতী, আমার মায়ের পেটে যে আবার ছোট্ট বোন আছে। এভাবে ডাঙায় থাকলে যে আমার মা আর বোন দুজনেই মরে যাবে গো। কি বলছো তুমি এসব? জলপরী গর্ভবতী? তবে তুমি কোনো চিন্তা করো না। সত্যি যদি কালু তোমার মাকে বন্দি করে রেখে থাকে, তবে আমি যে করেই হোক তোমার মাকে মুক্ত করে নিয়ে আসবই। এইসব কথা বলে বিনোদ কালুর বাড়িতে যায় আর দেখে কালু বাড়িতে নেই। সেই সুযোগে বিনোদ কালুর ঘরে ঢোকে আর দেখে সত্যি কালু জলপরীকে বন্দি করে রেখেছে। আর ডাঙায় থাকতে থাকতে জলপরী অসুস্থ হয়ে পড়েছে। আরে তুমি, দয়া করে তুমি আমাকে বাঁচাও, নয়তো খুব শীঘ্রই যে আমি মারা যাব। দয়া করে বাঁচাও আমায়। এমন করে অনুরোধ করতে হবে না জলপরী। আমি যখন একবার তোমার সন্ধান পেয়েছি, তবে আমি তোমাকে মুক্ত করে তোমার মেয়ের কাছে ফিরিয়ে নিয়ে যাবই। আর গর্ভবতী জলপরী, তুমি ভেবো না, তোমার গর্ভের সন্তানও বাঁচবে। তখন
তক্ষুনি সেখানে কালু চলে আসে। বিনোদ, তোর এত বড় সাহস, তুই আমার শিকারকে মুক্ত করেছিস। বুঝতে পেরেছি, গর্ভবতী জলপরীকে কাজে লাগিয়ে আমি তোর থেকে বেশি ধনী হব সেটা তোর সহ্য হচ্ছে না, তাই তুই এ কাজ করছিস। কিন্তু যাই কর না কেন, তুই গর্ভবতী জলপরীকে এখান থেকে নিয়ে যেতে পারবি না। এ কথা বলে কালু ছুরি ধরে তাদের ভয় দেখাতে শুরু করে। হা 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 হা, আমার কবল থেকে মুক্ত হওয়া এত সহজ নয়। এই গর্ভবতী জলপরী, তুই যদি একটু নড়াচড়া করিস তবে আমি তোর গর্ভের সন্তানকে এক্ষুনি হত্যা করব। এসব কথা শুনে জলপরি থমকে যায়। আর এই অবস্থা দেখে বিনোদ কৌশলে একটা লাঠি নেয় আর সেই লাঠি দিয়ে কালুর মাথায় জোরে আঘাত করে। আর কালুর মাথা ফেটে যায়, মাথা থেকে গড় গড় করে রক্ত ঝরতে থাকে। কালু মারা যায়। আর বিনোদ অসুস্থ গর্ভবতী জলপরীকে কোলে নিয়ে দ্রুত নদীতে ফিরে যায়। আর জলে ছেড়ে দিতে জলপরি সুস্থ হয়ে ওঠে। মা মা, তুমি এসেছো মা? আমি তো খুব ঘাবড়ে গিয়েছিলাম তোমায় না পেয়ে। ফিরেছি রে মা, আমি জীবিত অবস্থাতেই ফিরেছি। আর এসব সম্ভব হয়েছে এই বিনোদের জন্য। সত্যি বিনোদ, তুমি আমার বড্ড উপকার করেছো। তাই তোমার জন্য আমার সাহায্যের দুয়ার সব সময়ই খোলা থাকবে। তোমার যখনই দরকার হবে তুমি এখানে এসে আমায় ডেকো, আমি তোমার সাহায্য করব। এরপর জলপরি আর জলপরি কন্যা বিনোদকে বিদায় জানিয়ে জলে ডুবে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।